আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, নমস্কার। কেমন আছো? যে যেখান থেকে আমার গল্প শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এপার বাংলা ওপার বাংলা যে যেখান থেকে আমার গল্প শুনছো সকলকে অভিনন্দন জানিয়ে নতুন একটা এপিসোডে সকলকে স্বাগতম। আজকের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে লেখা ভৌতিক গল্প ভৌতিক পালঙ্ক। গল্প পাঠে আমি বাদুর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইন আরিফিন রায়হান অনন্ত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ লেখার মধ্যে অন্যতম একটি লেখা ভৌতিক পালঙ্ক। তো আমরা গল্পে যাই। গল্পে যাওয়ার আগে অনুরোধ থাকলো, আমার ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আশা করি তোমরাও মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দেবে না। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করোনি তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে। তো আমরা গল্পে চলে যাই। এই গল্পের ঘটনা যদি জীবিত কারো মৃত সঙ্গে মিলে যায় সেটা একান্তে কাকতালীয়। অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা। বেচারা হন্তদন্ত হয়ে ঠেলে বিকেল বেলায় ব্যান্ড স্ট্রিটের বাঁ দিকের ফুটপাত দিয়ে উত্তর মুখে চলছিল। সমস্ত অফিসের সবেমাত্র ছুটি হয়েছে। শীতকাল, আদো অন্ধকার আদো আলোয় পথ ছেয়েছিল। ক্লান্ত দেহে ছেকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ বেদ করে চলছিলাম। সহসা সতীশকে দেখে ওর জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম, আরে সতীশ যে! সতীশ বিস্ময় পানে চেয়ে বলে উঠল, গগেন, মাই গড, আমি তোমাকেই খুঁজছিলাম। ভাবলাম তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়ে তুমি চলে গিয়েছিলে, আর একটু হলেই ভাগ্যিস ডাকলাম। সরি, আমি একটু বিশেষ ব্যস্ত। তা সে বুঝতে পারছি। তা কোথা চলছিস শুনি? তোমাকে আমার সঙ্গে যেতে হবে, বেশি দূর নয়। যাবার পথে সব বলবো। আশ্চর্য, না বললে শুনবো না, জোর করে নিয়ে যাব। ছোটবেলা থেকে সতীশকে চিনি, কথা অনুযায়ী সে কাজ করে, আর শরীরের কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থসিদ্ধি করতেও ভোলে না। অগত্যা তার সঙ্গে যেতে হলো আমাকে। তার গন্তব্য স্থান খুব নিকটে ছিল। সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপে বক্তব্য করল। সেদিন সকালের খবরের কাগজে বেচাকেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল। এটি একটি আধুনিক এবং রহস্যজনক চীনদেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হবে। জগতে ইহা অদ্বিতীয়, সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে। 2/3 স্ট্রিট। সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল, পড়ো। বুঝলাম তার রহস্যজনক শব্দটার মানে কি। ওটাতেই তো আমার ভাবিয়ে তুলছে। কোনো হদিশ করে উঠতে পারছি না। সতীশ চলছিল, রাস্তায় নেমে দেখতে দেখতে হঠাৎ সে লাফিয়ে উঠল। সন্ধ্যার স্থিতিম আলোয় সেই গল্লির পানে তাকিয়ে আমার সারা শরীর কেন জানি এক প্রকার শিহরণ জাগলো। চীনা পল্লীর চীনা আবহাওয়ার রহস্যময় খাট। সতীশের হাতটা ধরে বললাম, খাটে কাজ নেই সতীশ, চলো ফিরে যাই। আমার বাঙালি খাট বেঁচে থাকুক। সতীশ প্রবল বেগে এক জাকনি দিয়ে উঠল। ভীতু কোথাকার! এতটা এগিয়ে এসে এখন ফেরানো যাবে না। গলির মোড়ের ডান পাশে একটা নিম গাছে ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ওইদিকে ডাস্টবিনের মধ্য থেকে যত সব অখাদ্য কুখাদ্যর গন্ধ ভেসে আসছিল। অন্নপ্রাশনের বাত যেন ঠিক করে বার হয়ে আসতে চাইছে অসহ্য যন্ত্রণায়। নাকে রুমাল চাপ দিয়ে গণগতির দিকে পথ চলতে লাগলাম। একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে অচমকা দক্ষিণ দিক থেকে ভেসে আসে। আমার শরীর যেন আশ্রে খেয়ে পড়ল। মাথার উপর দিকে কয়েক ফোঁটা বাদুরের ডানার শব্দ করতে করতে উড়ে গেল। দুটো অভিভাবকহীন কুকুর অনধিকার প্রবেশকারীদের প্রাণে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগলো। পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড। তার উপকার নরকঙ্কালের ছবিটি জীর্ণ প্রায়। কোথা থেকে একটি পিয়ন অস্পষ্ট সুরে ভেসে আসছিল। শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছালাম। অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি। ইট ভার করা,
পঙ্গুপ্রায় বড় প্রাচীনকালে সাক্ষ্য নিয়ে দাঁত ভার করে দাঁড়িয়েছিল। হয়তো নবাব আলীবর্দী খাঁর আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল। ভাঙ্গা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভেতরে প্রবেশ করলাম। বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম, এত লোক এখানে কোথা থেকে এলো? যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছনে ফেলে আসলাম, সেখানে তার কারো ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। ভৌতিক কাণ্ড নাকি? সকালের মুখে কৌতূহলের ছাপ বর্তমান ছিল। নানা জাতীয় লোক সেখানে সমবেত হয়েছিল। এতগুলি লোক, কিন্তু কারো মুখে এতটুকু কথা নেই, সূচ পড়লে শব্দ হওয়ার উপক্রম নেই। ঘণ্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল। তার মাথায় একটি চুলও কাঁচা ছিল না। তার সামনের ওপারে দুটো দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর বাঁ হাতের উল্কিতে একটি বোঝালির ছবি। সে আমাদের ইশারায় করে অনেকগুলো ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল। বাড়িটি ছিল একটি দুর্গের মতো, চারদিকে গোলাকার। হ্যাঁ, খাট বটে। অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টা দেখিনি। খাট আমি অনেক দেখেছি, কিন্তু ঠিক এরকম আশ্চর্য চীনা খাট সে প্রথমই আমার দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য, অপূর্ব কারুকার্য, এক পাশে ভগবান বৃদ্ধের দেন গম্ভীর প্রশান্ত মূর্তি। আয়তনে খাটটি বিশেষ বড় নয়, দুটি মানুষের বেশ আরামে শুনতে পারে। আবার আশ্চর্য, সেই খাট বাড়িয়ে দুজনের জায়গা করা যায়। দেখে চমকে গেলাম। সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো। এই সামান্য একটা খাটের প্রতি সকলের মন আকৃষ্ট কেন? কেনবার জন্য সকলে কি যে বেকুলতা দা হু হু করে বাড়তে লাগলো। শেষে সতীশ ভাগ্যে এই খাটটি জুটল 1500 টাকায়। সেই খাট নিয়ে বাড়ি ফিরে সতীশ প্রায় 10টা বাজলো। যে দেখলো সে বলল, চমৎকার। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম। সতীশ বলল, আবার এসো, নেমন্তণ রইল। তারপর বিতু, আমি ও সতীশ দেয়ালের ঠেসান দিয়ে বসে রইল। আমরা দুজন নিঃশব্দে জেগে রইলাম, কেউ একটি কথাও কইলাম না। আমি খোলা জানালার দিকে বাইরের টুকরো আকাশের পানে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। অসংখ্য তারকা মিটমিট করে জ্বলছে। বোধ হয় তারা যেন আমাদের বিপদ ফিফি করে হাসছিল। আমরা চুপটি করে বসে আছি। এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিভে গেল। আমরা সমন্বয় উঠে গেলাম। বোধ হয় কে যেন মেইন সুইচ বন্ধ করে দিয়েছে। হঠাৎ এক অকৃষ্ট হাসিতে সারা ঘর রি রি করে উঠল। অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি। হাসি যেন আর শেষ হতে চায় না। সে কি বিকট শব্দ! হে 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 হি 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 হি। এই বিকট শব্দ হচ্ছিল বোধ হয় কে যেন ঠিক দরজার কাছে এসে খুন হচ্ছে। আমি শিউরে উঠলাম। সতী চট করে টর্চের দরজাটা খুলে ফেললো। তাতে হিতে বিপরীত হলো। বোধ হয় কে যেন দরজাটা ঠিক বিপরীতে, ঠিক জানালার ধারে বসে আত্মকণ্ঠে বিনিয়ে কাঁদছিল। তার কান্না কোনো ভাষা খুঁজে পেলাম না। কেবল এই একটা করুণ সুর সারাময় ঘুরে ঘুরে মরতে লাগলো। তারপর সেই খাটের ওপর দিয়ে সেই বিলাপ ধ্বনি আর নড়ল না। তার কান্নায় যেন খাটটা ভিজে গেল। সে অসহ্য ভাষায় সকরুণ বিলোপনী চিত্তে এমন এক অজ্ঞাত বেদনা সঞ্চয় করলো, যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমশই লোপ পেতে লাগলো। মনে হয় কে যেন ভ্রম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে। আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি। সতীর সাহসটা ছিল একটু বেশি, তাই সে খাটের ওপর টর্চ ফেলে গর্জে উঠে, কে কে ওখানে? কিছুই দেখা গেল না, কেউ সাড়া দিল না। সাহসে সেই খাটখানা ঘরময় দাপাদাপি শুরু করে দিল। মনে হলো অগণিত নরকাঙ্কাল যেন তার চারদিকে নৃত্য করছে। তাদের হাত খটখট শব্দের কানের পর্দা ছিঁড়ে যাবার উপক্রম হলো। আমার বুকের ভেতরটা টন টন করতে লাগলো। কিসের যেন বেদনায়। বোধহয় হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে। একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে ফেলছি মনে হয়। তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না। বোধ হয় আমি অনেক দূরে এক চীনা বাড়ি গিয়ে হাজির হয়েছি, একটি ছোট ঘরে। তখন সেই গভীর রাতে টিম টিম করে একটি দ্বীপ জ্বলছিল। ঘরের মেঝের উপর একটি লোমহর্ষ মুহুর্ষ অবস্থায় পড়িয়াছিল একটি ছেঁড়া মাদুরের উপর। তার সে রোগ পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো। রোগে বুগে বেচারা কঙ্কাল হয়ে গেছে। তার পাশে বসেছিল তার স্ত্রী হবে বলে বোধ হয়েছিল। চেহারা কিন্তু তার স্বামীর 4 গুণ। একটা মস্ত টুলের উপর বসে সে
রুল ছিল। তার পাশে আমাদের খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম। 7 সমুদ্র 13 নদী পার করে এটাকে এখানে কে এনে দিয়ে গেল? হঠাৎ স্ত্রী লোকটি বিকট একটা হা করে হাই তুললো, তারপর দুটো শব্দ দিয়ে একবার করে চারদিকে চেয়ে দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে যাচ্ছে চুপি চুপি। চৌকিতে কুদে বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল। সে ভীষণভাবে গর্জন করতে লাগলো, আর স্বামী বেকুলতার অনুময় করতে লাগলো ওই খাটের পানে আঙ্গুলে সংকেত করে। বোধ হয় সে চায় খাটে উঠতে, কিন্তু তার স্ত্রী তাকে কিছুতে উঠতে দেবে না। উত্তেজনা কষাতে কষাতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে এলো। আমি শিউরে উঠলাম। তারপর লোকটার মাথায় বিছানায় লুটিয়ে পড়লো, আর সে উঠল না। তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো। যখন জ্ঞান ফিরল, দেখলাম ঘরের আলোয় চারদিকে ভরে গেছে। দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জল ছিটিয়ে দিচ্ছে। তিনি আমায় জ্ঞান ফিরে আসতে দেখে বললেন, গগেন, বাবা গগেন। আমি বললাম, আমি কোথায়? নিচের ঘরে। সতীশ কোথায়? সতীশ এখনো জ্ঞান হয়নি। তারপর শুনলাম রাতে 4টা নাগাদ আমরা নাকি দুজন সদর দরজায় এসে মাটিতে পড়ে গো গো করতে থাকি। সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে। পাকা 3 ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান ফিরে। ডাক্তার এসে বলে গিয়েছে ভয়ের কোনো কারণ নেই, এটা সার্ডন স্টক। আর কি জ্ঞান হলো, একটু ব্রোমাইড দিয়েই সব ঠিক হয়ে যাবে। সতীশের জ্ঞান হতে সেই আমার মতে অবিকল উদ্ঘোট স্বরে কথা বলে উঠল। আমি বিস্ময় সকালের পানে তাকিয়ে রইলাম। সতীশের মা বলল, আগে ওই সর্বনাশ খাট বিদায় করো বাবা। খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো। পরের দিন বিকেলে অসংখ্য লোক বাড়ি ছেয়ে গেল। খাটটি বিক্রি হলো শেষ পর্যন্ত 2000 টাকায়। এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল। যাক, মাছ থেকে কিছু লাভ হলো। বিক্রি না হলেও শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো। এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি। একবার মনে হয় সেটা এখন আবার কাছে খোঁজ করি। এই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমে এই বেদির বয় খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেয়নি, সে কি আজ তৃপ্ত হয়েছে, না এখনো সেই খাটের পেছনের প্রতি রাতে গুড়গুড় করে মরে, কাউকে ওর ওপরে শুতে দেবে না বলে।